এমন একটা সংকটের কথা আমরা শুনলাম যেটাতে আসলে শ্রমিকদেরকেও মজুরি দিয়ে তাদের জীবন ধারণ নিশ্চিত করা জরুরি, আবার একই সাথে মালিকরাও যেহেতু বলছেন তাদের ব্যবসায় টিকে থাকা কঠিন, অর্থনীতির সাথে তাদেরকেও সার্ভাইভ করানো জরুরি। এটা আসলে একটা ডাবল এন্ডিং মানে সলিউশন আছে কিনা আমি জানি না। আপনারা এই সমস্যাটাকে কিভাবে ডিফাইন করেন? আপনারা নতুনত্ব কি আনবেন যদি নির্বাচিত হন? আচ্ছা, প্রথমত আই থিঙ্ক একটা জিনিস আমাদের রিয়েলাইজ করতে হবে, ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি আপনি কিন্তু স্পেসিফিক পলিসি দিয়ে কি নিশ্চিত করতে পারবেন না। এটা আপনার করতে হবে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এটা আপা অনেকটা বললেন, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ চেঞ্জ লাগবে, মাইন্ডসেট চেঞ্জ আসতে হবে। স্পেসিফিক পলিসি দিয়ে আপনি করতে পারবেন না, প্লিজ এটা একটা সিস্টেমিক প্রবলেম। হ্যাঁ, তো প্রথমে আপনার একটা মাইন্ড শিফট আসতে হবে প্রথমেই। তো কথা ধরুন আমি যখন ন্যায্য মজুরির কথা বলি, আমি কি সরকার যেটা ডিক্লেয়ার করা নতুন মজুরি কি ন্যায্য মজুরি? সেটা কি আমরা ধরে নিচ্ছি? সেটা কিন্তু না। আমার কাছে ন্যায্য মজুরি কী হবে? ন্যায্য মজুরি হচ্ছে একজন শ্রমিক অথবা একজন কৃষক যিনি কাজ করছেন, কাজ করার পর যে মজুরিটা পাবেন ওটা উনি তার জীবিকা নির্বাহের জন্য শেষ করে কিছু টাকা সেভিংস করতে পারবেন, তার জন্য সেভিংসও থাকে। এটা কিন্তু মূল জিনিস। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বেসিক্যালি ন্যূনতম সরকারি যে মজুরিটা আছে, ইট ইজ নট নেসেসারি এটা ন্যায্য মজুরি আমরা ধরতে পারি। এখন ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরির মধ্যে কিন্তু এখানে আলাদা করার কোনো কিছু নাই, দুটোকে আমাদের কিন্তু একভাবে দেখতে হবে। কারণটা কি, বাজারে যদি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু শ্রমিকের মজুরি বাড়িয়ে কোনো লাভ হবে না, কিন্তু এখানে আপনার অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। এটা এক। আবার আপনি এমপ্লয়ারদের যেটা বললেন, যারা মালিক পক্ষ আছে তাদের চিন্তা হলো শ্রমিকের মজুরির সাথে কিন্তু প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির একটা সামঞ্জস্য থাকতে হবে। এটা কিন্তু আছে। সো যেটা আপনার একটা ডাবল এজ সোর্ট, এটাকে আপনার সমন্বয় করার একটা বিষয় আছে। সো এখানে নতুন করে চিন্তা করার জায়গা আছে। সো এখন এখানে আমি যে প্রিন্সিপাল শিফটের কথা বলছি, এটা শিফটটা কী? আমরা এখন যদি আমরা চিন্তা করছি ইকোনমির কথা, আমরা অনেক এখানে ফর্মালাইজেশন অফ সেক্টর নিয়ে কথা বলেছি। সো আপনি প্রথমেই যদি ন্যায্য মজুরি নিশ্চিত করতে আপনার ফর্মালাইজেশন সেক্টর ইজ মাস্ট। আমরা গার্মেন্টসের কথা বলি, রেমিটেন্সের কথা বলি, বাট গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স কিন্তু বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার না। লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে 46% কৃষি খাত, যেটা আপনার ইনফর্মাল সেক্টর। সো আপনার লার্জ একটা ম্যান পাওয়ার কিন্তু আপনার ফর্মাল সেক্টরের বাইরে ইনফর্মাল সেক্টর আছেন। আপনি যখন পর্যন্ত এটাকে ফর্মালাইজ করবেন না, আপনাকে পলিসি সাপোর্ট দিতে পারবেন না, আনুষঙ্গিক সুযোগ দিতে পারবেন না। কারণ আপনার প্রথম জিনিসটা করতে আপনার সেক্টরগুলোকে ফর্মালাইজ করতে হবে। আরেকটা হলো যেটা আমি প্রায় আমরা এখনও বলে আসছি, আমাদের সেক্টরাল ডাইভার্সিফিকেশন দরকার। আপনি যে এখন দুটো সেক্টরের উপর আমরা ডিপেন্ডেন্ট ওভারলি, হ্যাঁ, গার্মেন্টস রেমিটেন্সের কথা, আপনার সেক্টর ডাইভার্সিফিকেশন দরকার। নতুন নতুন সেক্টর আমাদের উন্মোচন করতে হবে। আমাদের মূল কাজটা আপনি যদি ন্যায্য মজুরি নিশ্চিত করতে আপনি স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ইজ এ মাস্ট আপনার। এবং স্কিল ডেভেলপমেন্ট যদি না করতে পারেন, আপনি কিন্তু ইন্ডাস্ট্রিকে কিন্তু আর এক্সপ্যান্ড করতে পারবেন না। সেখানে একটা বিশাল বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু যেমন আমরা বিএনপি থেকে কিসের কথা বলছি, আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, উইচ ইজ আ টার্শিয়ারি সার্ভিস সেক্টর, যেখানে আমাদের ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউথরা, যে সামান্তা বা ইউথদের কথা বললাম, আপনি ইউথের কথা জিজ্ঞেস করলেন, ইউথরা কিন্তু একটা হিউজ সেক্টর, কিন্তু এখানে কাজ করে। সো এই সেক্টরগুলোতে আপনার ভ্যালু এডিশন করতে হবে। এবং কৃষিখাত আপনার ভ্যালু এডিশন করতে হবে। আপনার কৃষি পণ্যের বাজার, বিপণন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশনে আপনার কিন্তু ইনভেস্ট করতে হবে, সরকারকে সাপোর্ট দিতে হবে। সো এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে কৃষিখাতকে ফর্মালাইজ করে মার্কেটিং সাপোর্ট কী দেওয়া যায় গ্লোবালি, যেন কৃষি আমাদের যে পণ্যগুলো এগুলো যেন ভ্যালু এডিশন হয়, যেটা এক্সপোর্ট হবে, ভ্যালু এডিশন হয়। এই আমরা খালি লোকাল মার্কেট চিন্তা করলে হবে না। বাংলাদেশের মার্কেট অত বড় না যে আমরা এখানে একটা অপটিমাম লেভেলে আপনি মুনাফা করতে পারবেন, প্রিমিয়াম কিছু করতে পারবেন। আমাদের কৃষিখাতে হিউজ অপরচুনিটি এক্সপোর্ট। সো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা চিন্তা করছি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক তরুণ প্রজন্মের, যারা জেন জি বলি, জেন এক্স বলি, ওরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদের পেইন্টার্স, আমাদের আর্টিস্টস, আমাদের থিয়েটার কর্মী যারা আছেন পুরো বাংলাদেশে, এগুলো কিন্তু ফর্মালাইজ সেক্টর না। এই সেক্টরগুলোকে আমাদের ফর্মালাইজ করতে হবে। এই ক্ষেত্রে ওরা দে উইল কাম আন্ডার দ্য ফর্মাল নেটওয়ার্ক। তখন আপনি সুযোগ সুবিধা দিতে পারবেন এবং আপনি পলিসি সাপোর্ট দিতে পারবেন। আর মজুরির ক্ষেত্রে যেটা সরকারের যেটা রোল থাকবে, এখানে কিন্তু সরকার যেই আসবে নির্বাচনের মাধ্যমে রেগুলার স্টেক হোল্ডার কনসালটেশনস করতে হবে। বিভিন্ন এই সাপ্লাই চেনের মধ্যে যারা আছেন সবার সাথে কিন্তু সরকারের বসতে হবে। একটা ট্রান্সপারেন্সির কথা বলেছেন,
ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্বচ্ছতার মাধ্যমে এটা আপনার করতে হবে। আপনার রেগুলার কিন্তু স্টেক হোল্ডার যারা আছেন এখানে, যেখানে যারা ট্রেডার্স আছেন, ফার্মার্স আছে, এন্ড প্রোডাক্ট, আপনার ইভেন যারা কনজিউমার্স, প্রতিটি স্টেক হোল্ডারের সাথে ওপেন ডায়ালগ থাকতে হবে। ওপেন ডায়ালগ না থাকলে কিন্তু আপনি ওই ট্রান্সপারেন্সি থাকবেন এবং আপনি যে ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোকে আমাদের একটু চিন্তা করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা যদি ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি আসলে নিশ্চিত করতে চাই, পৃষ্ঠপোষকতার যে মাইন্ডসেটটা আছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মার্কেটকে অপারেট করতে দিতে হবে ওপেনলি অ্যান্ড ফ্রিলি। আমরা ফ্রি মার্কেটের কথা বলছি, এটা জেনুইনলি ফ্রি মার্কেট হিসেবে আপনাকে অপারেট করতে দিতে হবে। এখানে যে আমরা গত 15 বছর একটা অলিগার্কিক সিস্টেম দেখলাম, যেখানে 4 থেকে 5টা গ্রুপের কাছে বাংলাদেশের সকল সম্পদ কুক্ষিগত হয়ে গেছে আর বাকিরা কিছুই পেল না, এই একটা অবস্থায় যাওয়া যাবে না। সো আমরা এখন বলছি বিএনপির পক্ষ থেকে, জাস্ট খালি ডেমোক্রেটাইজেশন অফ পলিটিক্স না, দেয়ার হ্যাজ টু বি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেখানে সকলের সমান সুযোগ থাকবে ব্যবসা করার, মুনাফা করার, এবং সেইটা যদি আপনি প্রোভাইড করেন, মার্কেটে প্রতিযোগিতা থাকবে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত হবে। যেহেতু আপনার যেমন এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে, তাদেরকে আপনি প্রমোট করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাঠে টিকতে পারে। অনেক ক্ষেত্রে হয় কি, পৃষ্ঠপোষকের ইকোনমিতে বড় প্লেয়াররা যারা গভর্নমেন্টের ব্যাকিংয়ে থাকে, তাদের কারণে ছোটো ছোটো যারা আছে সাপ্লাই, যারা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তারা করতে পারে না। সো আপনার ওই পজিশনটা, ওই প্লেয়িং ফিল্ডটা আপনার ক্রিয়েট করে দিতে হবে।